সেখানে যখন আগুন দাও দাও করে চলছে, তখন দূর থেকে একজন সেখানকার নিরাপত্তা কর্মী অথবা দায়িত্বশীল কেউ একজন হবে, সিভিল এভিয়েশনের লোকজন বা অথরিটির লোকজন জানতে পারে যে সেই লোকের পরিচয়টা কি। সে বারবার ফোন করে বলছিল যে আমরা আমাদেরকে সেভ করে ফেলেছি বস। দিস ইজ ভেরি অ্যালার্মিং। প্রিয় দেশবাসী, ইউনূসের মরণ কামনের অংশ হিসাবে আজকে পুড়ে ছারখার করে দিচ্ছে আমাদের স্বদেশ। দেখেছেন চট্টগ্রাম, ঢাকা, আমাদের সবচাইতে বেশি সিকিউর এলাকা, এয়ারপোর্ট এলাকায় কিভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আগে তাজুল ইসলাম বলেছিল যে বাংলাদেশে আগামী কিছুদিন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, অনেক ধরনের কাহিনী হবে। তো আমরা কাহিনী মনে হয় দেখতে পাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে পাকিস্তান বা কোনো একটা দেশ থেকে আসা একটা বিশেষ কার্গোর খালি করার জন্য, মানে সবার অগোচরে, সেই কারণে আগুনটা ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। এখন জঙ্গিবাদের একটা উত্থান আমরা দেখতে পাচ্ছি। পুরো বাংলাদেশটা এখন জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়ে গেছে। শিক্ষার্থীদেরকে লক্ষ্য বানিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 5 আগস্টের পর থেকেই। ইতিমধ্যে প্রতিটি ক্যাম্পের প্রশিক্ষণ প্রায় শেষের দিকে। অর্থাৎ প্রিয় দর্শক, শুরুতে দেখছিলেন আজকের শীর্ষ সংবাদের শিরোনামগুলা। বিস্তারিত নিউজ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি চমকে যাবেন যে মূল ঘটনা কি ঘটেছে। দর্শক, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ নিউজটি। প্রিয় দেশবাসী, ইউনূসের মরণ কামনের অংশ হিসাবে আজকে পুড়ে ছারখার করে দিচ্ছে আমাদের স্বদেশ। দেখেছেন চট্টগ্রাম, ঢাকা, আমাদের সবচাইতে বেশি সিকিউর এলাকা, এয়ারপোর্ট এলাকায় কিভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আজকে ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার সম্পদ নিমিষেই ধ্বংস করে দিচ্ছে ডেভিল ইউনূস। ডেভিল ইউনূস যখন দেখছে জীবন নিয়ে কোন রকম হয়তোবা দেশ থেকে পালিয়ে যেতে হবে, তাইতে সর্বশেষ টিকে থাকার জন্য এখন ধাউ ধাউ করে সারা দেশে একযোগে সে আগুন ধরিয়ে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। এটি তার একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই। আপনারা দেখেছেন মাইলস্টোন স্কুলের কিভাবে বিমান দুর্ঘটনা ঘটিয়ে সেখানের ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে পুড়িয়ে হত্যা করে এরপরে তিনি যুক্তরাষ্ট্রের সাথে নতুন বিমান কেনার জন্য যে চুক্তি করেছিলেন। যদি আজকে যখন বাংলাদেশের সবচাইতে নিরাপদ স্থল আমাদের যে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছিল, সেই সচিবালয়ের আগুনের ঘটনাটা যদি সঠিক তদন্ত করে কারাই আগুন লাগার ঘটনাটি ঘটেছে, কারণ সেখানে আগুন লাগেনি, লাগানো হয়েছিল একটি বিল্ডিং এর 3টি জায়গায় আলাদা আলাদা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সুপরিকল্পিত ভাবে। আপনারা জানেন সেই ঘটনার যদি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার আওতায় আনা হতো, তাহলে আজকে আমাদের স্বদেশ পড়তো না, আজকে আমাদের এয়ারপোর্ট, আজকে হাজার হাজার কোটি টাকার সম্পদ নিমেষে পুড়িয়ে ছাই হতো না। সুতরাং ডেভিল ইউনূসের এই যে তাজুল গং দেখছেন, স্বাধীনতা বিরোধী এই রাজাকারের বাচ্চা কিন্তু বলেছিল 1 সপ্তাহের মধ্যে অনেক কিছুই দেশের মধ্যে ঘটবে, আর সেই কথার প্রেক্ষিতেই মূলত আজকে আমাদের স্বদেশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। তথাপি ডেভিল ইউনূস তথাকথিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি স্বাক্ষর শেষে বলেছেন, আমাদের এখন পুনর্জন্ম হলো, আজকে থেকে বাংলাদেশ নতুন ভাবে তৈরি হতে যাচ্ছে, নতুন ভাবে বাংলাদেশ তৈরি হবে। এবং আইনি ভিত্তির জন্য তিনি একটা যে কোনো একটা বিষয় তিনি জারি করতে চাচ্ছেন জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, এবং আগামীর বাংলাদেশ এই তথাকথিত জুলাই সনদে চালানোর জন্য মূলত বাংলাদেশ নতুন, অর্থাৎ 71 সাল থেকে 24 পর্যন্ত যা কিছু আছে বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিয়ে 5 আগস্টের পর থেকে নতুন করে ওরা শুরু করতে যাচ্ছে। তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, ওই এয়ারপোর্টে আমার আপনার ব্যবসায়ী ভাই বোনদের আজকে দেখুন 228টি শিল্প কারখানার কয়েক হাজার কোটি টাকার পণ্য সেখানে পুড়ে ছারখার হয়ে গেছে। বিজিএম এর সভাপতি নিজে বলছেন লক্ষ লক্ষ কোটি টাকা ধ্বংস করে দিচ্ছে নিমেষেই ডেভিল ইউনূস। আমি এখন যেখানে যে সময়টা আপনাদের সাথে কথা বলছি, ঠিক এমন সময় আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেখানে আগুনের ঘটনাটি এই মাত্র শুনলাম। পুরো দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিকল্পিতভাবে আমেরিকার নির্দেশে, পাকিস্তানের সহায়তায়, দেশ বিরোধীদের চক্রায় এই যে $29 বিলিয়ন দিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আজকে আমাদের স্বদেশটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আমি আমাদের দেশের আপামর জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলবো, দেখুন আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন, কখনো 3টায়, কখনো সকাল 11টায়, কখনো সন্ধ্যার পরে, কখনো রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সুপরিকল্পিতভাবে ডেভিল ইউনূস আগুন লাগার ঘটনাটি ঘটাচ্ছে। ডেভিল ইউনূস আন্তর্জাতিক বিমান সংস্থার মাধ্যমে আগামী 3 দিনের মধ্যে যদি এই বিষয় তদন্তর আহ্বান না জানায়, তদন্তর ব্যবস্থা না করে, তাহলে দেশবাসী ধরেই নেবেন
বুঝেই নেবেন। এতে সম্পূর্ণভাবে প্রমাণিত হচ্ছে যে ডেভিল ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, সুপরিকল্পিতভাবে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আগুন লাগাচ্ছে ওই। কাকে তাজুল ইসলাম বলেছিল যে বাংলাদেশে আগামী কিছুদিন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, অনেক ধরনের কাহিনী হবে। তো আমরা কাহিনী মনে হয় দেখতে পাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে পাকিস্তান বা কোনো একটা দেশ থেকে আসা একটা বিশেষ কার্গোর খালি করার জন্য, মানে সবার অগোচরে, সেই কারণে আগুনটা ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। এখন কোন দেশ থেকে কি আসছে কে জানে। এখন পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আসছে কিনা টেরোরিস্টের জন্য সেটা তো জানি না। এর আগে তো পাকিস্তান থেকে জাহাজ এসেছিল একেবারে অত্যন্ত গোপনীয়তার মধ্যে, কাউকে দেখতে দেওয়া হয়নি ওখান থেকে কি রিলিজ হয়েছে, জাহাজ থেকে কি খালাস হয়েছে আমরা কিন্তু এখনো জানি না। তবে ধরে নিচ্ছি যে মাল মশলা ছিল আর কি, অস্ত্র শস্ত্র ছিল। সেখানে তো আর ডাস্টবিন শফিকের জন্য পোলাও নিয়ে আসে নাই, রাইট, একটা জাহাজে করে। বাংলাদেশে এই মুহূর্তে একদল জঙ্গি প্রস্তুতি নিচ্ছে রীতিমতো, মানে একেবারে অস্ত্র শস্ত্র সহ। তারা কোনো একটা কিছুর জন্য, একটা যুদ্ধের জন্য, একটা গ্যাঞ্জামের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের টার্গেটই হবে বাংলাদেশকে কনফ্লিক্ট জোনে পরিণত করা। তারাই কিন্তু মাসল পাওয়ার, এই ইউনূস এবং তার এই সরকারের, তাদের যত নাটক চলছে বাংলাদেশে, জঙ্গি সন্ত্রাসীরাই কিন্তু তাদের মাসল পাওয়ার। এবং বাংলাদেশকে কমপ্লিটলি আনস্টেবল করে দেওয়ার জন্য, একটা কনফ্লিক্ট জোন করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় বা বিভাগে বিভাগে, বিভিন্ন জায়গায়, তাদের বিভিন্ন স্টেশনে অলরেডি কিন্তু ওই জঙ্গিদের ট্রেনিং চলছে। এবং জঙ্গিরা যে পেনিট্রেট করেছে বাংলাদেশে এবং পাকিস্তান থেকে যে কিছু ইম্পোর্ট করা হয়েছে ট্রেন আপ করার জন্য, সেটাও এখন সবাই মোটামুটি জানে। আদারওয়াইজ আমেরিকান এমবাসি হঠাৎ করে তাদের সিকিউরিটি বাড়াবে না, তাই না? আমেরিকান এমবাসি সিকিউরিটি বাড়াবে এভাবে রাত দুপুরে? তাদের প্রতিদিনই 1 লেভেল আপ এসকেলেট করছে। শুধু আমেরিকান এমবাসি না, অন্যান্য যতগুলি এমবাসি আছে তারাও সন্ত্রাসী হামলার ভয়ে তাদের সিকিউরিটি বাড়াচ্ছে বাংলাদেশে। এগুলি পেপারে আসছে, আমার কথা ধরার তো দরকার নেই। 5 আগস্ট সরকার পতনের পর পাকিস্তানের ISI এর সহায়তায় জামায়াত, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, জসিমউদ্দিন রহমানি, যাকে ছেড়ে দেওয়া হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর, এবং পাকিস্তানের লস্করি তৈয়বা যৌথভাবে এই সীমান্তবর্তী যে অঞ্চলগুলোর নাম আমি বললাম বাংলাদেশের ভূখণ্ডে, এই সীমান্তবর্তী অঞ্চলগুলোর বিভিন্ন মাদ্রাসা এবং দুর্গম এলাকায় একাধিক অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে জামাতের পৃষ্ঠপোষকতায়, লস্করি তৈয়বার এবং ISI এর সম্মিলিত প্রচেষ্টায়। সেইখানে বাংলাদেশের জিহাদি মতাদর্শে প্রভাবিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র তরুণ, যাদের দিনে এনে দিন খায়, যাদের পিতামাতা ঠিকমতো চালাইতে পারে না, টাকা পয়সা দিতে পারে না, পড়াশোনা করতে পারে না, এই ধরনের শিক্ষার্থীদেরকে লক্ষ্য বানিয়ে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 5 আগস্টের পর থেকেই। ইতিমধ্যে প্রতিটি ক্যাম্পের প্রশিক্ষণ প্রায় শেষের দিকে, অর্থাৎ তাদের মোটামুটি এক্সপার্ট বানানো হয়ে গেছে। 1 বছর সময়, অনেক বেশি। অস্ত্র চালাইতে তো 1 বছর সময় লাগে না, 2 মাস এক্সপার্ট বানানো যায়, কোনো বিষয় না। কারণ প্রশাসন যেহেতু তাদের অধীনস্থ এবং প্রশাসন যেহেতু তাদেরকে সহায়তা করছে, সবকিছু জানার পরেও তারা কোনো প্রকার স্টেটমেন্ট দিচ্ছে না কিংবা কোনো প্রকার স্টেপ নিচ্ছে না, সে জায়গায় এটা তাদের জন্য খুবই মামুলি একটা বিষয়। আপনারা বুঝতে পারছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া কার সাহসে, কাদের পৃষ্ঠপোষকতায় তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিল? 5 আগস্ট শেখ হাসিনার পতন না হইলে তারা সশস্ত্র সংগ্রাম করত। তৎকালীন সময়ে বাংলাদেশের হিজবুত তাহরির, জামাত শিবিরের যে জঙ্গিরা ছিল, পাশাপাশি জৈশে মোহাম্মদ এবং লস্করি তাইয়্যেবার পাকিস্তান থেকে আগত যে প্রশিক্ষিত স্নাইপার থেকে শুরু করে প্রত্যেকটা অস্ত্র চালনায় যারা প্রশিক্ষিত জঙ্গি, তারা সেই সময় বাংলাদেশে অবস্থান করছিল। এবং তাদের সহায়তা নিয়ে 5 আগস্ট তারা যদি সরকার পতন না হতো, সশস্ত্র সংগ্রাম করতো, সেখানে বাংলাদেশের একাধিক জঙ্গি গোষ্ঠী জড়িত থাকতো, কিন্তু লিড দিত লস্করি তাইয়্যেবা এবং জৈশে মোহাম্মদের জঙ্গিরা। হারুন প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আপনারা জানেন নিরপেক্ষভাবে কিন্তু আমরা সর্বশেষ আপডেট নিউজগুলো তুলে ধরি। দর্শক, আপনারা দেখেছেন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।